বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি ক্লাসে আজ আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই বাসায় সুস্থ ও নিরাপদে আছো এবং তোমাদের লেখাপড়া ঠিকমতো চালিয়ে যাচ্ছ। আজ আমরা প্রথম অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধানের চতুর্থ ক্লাসে রয়েছি। এই ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে অর্থনৈতিক সমস্যা বা ইকোনমিক প্রবলেমস কি কি সেগুলো নিয়ে। তোমাদের প্রথম এবং দ্বিতীয় ক্লাসেই দেখানো হয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি এবং শুধু তোমাদের নামগুলো দেখানো হয়েছিল। আজ আমরা চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার জন্য। তোমরা নিশ্চয়ই জানো অর্থনীতির সমস্যাগুলো আসলে কোনো একজন ব্যক্তির শুধু নয়, এটি যেমন ব্যক্তির তেমন একটি পরিবারেরও, সাথে সাথে একটি সমাজের বা জাতির, আরো নির্দিষ্ট করে বলতে গেলে একটি দেশেরও হতে পারে, এমনকি পুরো বিশ্বেরও হতে পারে। অর্থাৎ অর্থনৈতিক বিষয়গুলো প্রত্যেকজন ব্যক্তি, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি দেশ, এমনকি পৃথিবীর সবগুলো দেশ, সবাই এই সমস্যাগুলো সম্মুখীন হয় এবং সেগুলো সমাধানের চেষ্টা করে। তাহলে আমরা আমাদের আলোচনা সহজে বোঝার জন্য আমরা তিনটি ভাগ করে নেব। অর্থনৈতিক সমস্যাগুলো তিনটি জায়গা বা তিনটি দৃষ্টিকোণ থেকে আমরা দেখার চেষ্টা করব। একজন ব্যক্তির পক্ষ থেকে, যিনি জিনিসপত্রের ডিমান্ড করবেন বা চাহিদা করবেন, অর্থাৎ ভোগকারীর জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ একজন ভোগকারী, কনজিউমার যাকে ইংরেজিতে বলে, তিনি কি কি সমস্যা, অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন এবং সেগুলো সমাধান কিভাবে করেন বা করার চেষ্টা করেন, সেগুলো নিয়ে আলোচনা করব। আরেক জায়গা থেকে যেটি দেখব আমরা, তা হচ্ছে একজন সরবরাহকারী বা সাপ্লায়ার এর জায়গা থেকে অর্থনৈতিক সমস্যাগুলো দেখার চেষ্টা করব। অর্থাৎ একজন ভোগকারী যে জিনিসগুলো ভোগ করবেন, তাকে তো কেউ না কেউ সাপ্লাই দিতে হবে, সেই জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকা পালন করে থাকি সমাজে। কখনো আমরা ডিমান্ড করি, তখন আমরা ডিমান্ডার বা ভোগকারী, কখনো আমরা ওই জিনিসগুলোই আরেকজনকে সাপ্লাই দিই, তখন তো আমরা সাপ্লায়ার বা যোগানদাতা। তৃতীয় একটা জায়গা থেকে আমরা অর্থনৈতিক সমস্যাগুলো দেখার চেষ্টা করব, তা হচ্ছে সরকার বা ভোগকারী এবং যোগানদাতা, ডিমান্ডার এবং সাপ্লায়ার, এদেরকে নিয়ন্ত্রণ করেন যারা, বা এদেরকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেন যারা, তিনি হচ্ছেন বা তারাই হচ্ছেন সরকার। সুতরাং সরকারের জায়গা থেকেও অর্থনৈতিক সমস্যাগুলো দেখার চেষ্টা করা হবে। তো শিক্ষার্থীরা, আজ আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থনৈতিক সমস্যা, এগুলো আমরা যদি একজন সরকার বা একটা পরিবারের প্রধান বা একটা সমাজের প্রধান, এই ব্যক্তির জায়গা থেকে দেখার চেষ্টা করি, তাহলে এগুলো আমার বুঝতে খুব সুবিধা হবে। তাহলে চলো দেখি আজকে আমরা অর্থনীতির কি কি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকেই যে এই জিনিসটা বলার চেষ্টা করছি, তা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। অর্থাৎ সম্পদ দুষ্প্রাপ্য, আমাদের প্রয়োজন মেটানোর জন্য পৃথিবীতে সম্পদ খুবই অপ্রতুল, স্ক্যার্স। সুতরাং সেখান থেকে আমাদেরকে নির্বাচন করে নিতে হয় যে আমি কোন অভাবটা পূরণ করব। অর্থাৎ অভাব যেহেতু অসীম, সীমাহীন, সুতরাং অল্প সম্পদ দিয়ে আমার সব অভাবটা পূরণ হবে না। কোনটি আগে পূরণ করার দরকার আমার, সেটি আমাকে নির্বাচন করে নিতে হবে। আর এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে গেলেই
আমাদের যে সমস্যায় পড়তে হয় বা এই সমন্বয়টাকেই যে সমস্যা হিসেবে অভিহিত করা হচ্ছে তার নাম হচ্ছে অর্থনৈতিক সমস্যা। অর্থনীতিবিদ পি.এ. স্যামুয়েলসন উনি আহ, আধুনিক অর্থনীতিবিদ হিসেবে খ্যাত। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। কিন্তু আধুনিক অর্থনীতি অর্থাৎ বর্তমান কালের অর্থনীতিকে একটা আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যিনি সবচাইতে বেশি কাজ করেছেন তিনি হচ্ছেন অধ্যাপক পি.এ. স্যামুয়েলসন। তিনি প্রত্যেকটি সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা বলেছেন তিনটি করে। অর্থাৎ প্রত্যেকটি সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো তিনটি। তোমরা নামগুলো এর আগেও দেখেছো। এক, কি উৎপাদন করা হবে বা কতটুকু উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস, কি উপায় উৎপাদন করা হবে বা হাউ টু প্রডিউস ফর। এখানে হাউ টু প্রডিউস হবে কার জন্য উৎপাদন করা হবে, সেখানে হবে ফর হোম টু প্রডিউস। ফরটা আসলে এখানে আসবে, এখানে লেখায় একটু ভুল হয়ে গেছে। অর্থাৎ তোমরা এটা চিন্তা করলে হবে যে কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ কি উৎপাদন করা হবে, কি উপায় উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে বন্ধুরা চলো আমরা এই তিনটি সমস্যা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি প্রতিটি। কি এবং কতটুকু উৎপাদন করা হবে, হোয়াট অ্যান্ড হাউ মাচ টু প্রডিউস। অর্থাৎ প্রত্যেকটি সমাজ বা প্রত্যেকটা পরিবার কি উৎপাদন করবে এবং হাউ মাচ টু প্রডিউস এবং সেটা কতটুকু উৎপাদন করবে। যদি আমরা একজন পরিবারের পক্ষ থেকে অথবা একজন দেশের প্রধান হিসেবে নিজেদেরকে চিন্তা করি তাহলে আমাদেরকে আম, খুব সহজেই আমরা এটা বুঝতে পারবো এই সমস্যাটার প্রকৃতি কেমন। তোমরা এর আগে দেখেছো উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যেই এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা এই ছবির সঙ্গে অবশ্যই পরিচিত। দেখো এখানে দুটি অক্ষ রয়েছে, ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ। অর্থাৎ দুটি অক্ষে আমরা দুটি জিনিস নির্দেশ করছি। আমরা অর্থনীতিতে শুধু দুটি নয় হাজারো রকম শত রকমের জিনিস উৎপাদন করি, কিন্তু আমাদের ব্যাখ্যাটাকে সহজ রাখার জন্য আমরা ধরে নিচ্ছি আমরা দুই ধরনের জিনিসপত্র আমরা ভোগ করে থাকি। সুতরাং দুই ধরনের জিনিস একটা সমাজকে উৎপাদন করতে হয় বা একটি দেশকে উৎপাদন করতে হয় অথবা এটা উৎপাদনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। ও এক্স অক্ষ বা ভূমি অক্ষে আমরা ধরে নিচ্ছি শিল্প দ্রব্যের পরিমাণ, আর ও ওয়াই অক্ষ বা লম্ব অক্ষে আমরা ধরে নিচ্ছি আমরা পরিমাপ করছি কৃষি দ্রব্যের পরিমাণ। সুতরাং আমরা সহজেই এখন একটা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্য নিতে পারবো এবং এর সাহায্যে আমরা দেখাতে পারবো আমাদের কোন দ্রব্য কতটুকু উৎপাদন আমরা করতে পারি আমাদের বিদ্যমান সম্পদের দ্বারা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এ বি রেখা উৎপাদন সম্ভাবনা রেখা। সুতরাং এর উপরে যে কোনো বিন্দু, উদাহরণস্বরূপ আমরা ই বিন্দু বলতে পারি, এফ বিন্দু বলতে পারি, এমনকি এ বিন্দু বি বিন্দুও ধরতে পারি, আমাদের উৎপাদন করা সম্ভব। অর্থাৎ আমরা যদি ও এ পরিমাণ এ বিন্দু নির্ধারণ করি তাহলে সরি তাহলে আমরা দেখব আমরা ও এ পরিমাণ কৃষিদ্রব্য উৎপাদন করছি, অর্থাৎ আমাদের সব সম্পদ কৃষিদ্রব্য উৎপাদনে দিয়ে দিয়েছি। সুতরাং আমাদের শিল্পদ্রব্যের পরিমাণ শূন্য। উল্টো দিকে যদি আমরা বি বিন্দু নির্ধারণ করি আমাদের উৎপাদনের জন্য তাহলে আমরা দেখতে পাবো আমরা আমাদের সব উৎপাদনের উপকরণ ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলো আমরা সব শিল্পদ্রব্যের উৎপাদনে দিয়ে দিচ্ছি, আমরা কৃষি দ্রব্য উৎপাদন করছি না। পক্ষান্তরে আমরা যদি ই বিন্দু অথবা এফ বিন্দু অথবা এই দাগের উপর উৎপাদন সম্ভাবনা রেখার উপর যে কোনো বিন্দু নেই তাহলেই আমাদেরকে এটি যা নির্দেশ করবে তা হচ্ছে কিছু দ্রব্য আমরা কৃষি দ্রব্য কিছু পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন করছি, অর্থাৎ আমাদের সম্পদ দ্বারা কিছু শিল্পদ্রব্য আমরা উৎপাদন করছি, কিছু কৃষি দ্রব্য উৎপাদন করছি। তাহলে দেখো ই বিন্দু যদি আমরা নেই উদাহরণস্বরূপ তাহলে ই বিন্দু কি বলছে, ই বিন্দু বলছে
শূন্য বা OY0 এই পরিমাণ দ্রব্য আমরা কৃষি দ্রব্য উৎপাদন করছি। সাথে সাথে আমরা কিছু শিল্পজাত দ্রব্য উৎপাদন করছি, তা হচ্ছে OX0 পরিমাণ পর্যন্ত। এটি বলছে ই বিন্দু। অর্থাৎ এখানে যা বলা হচ্ছে যে কৃষি দ্রব্য আমরা বেশি উৎপাদন করছি আর শিল্প দ্রব্য আমরা কম উৎপাদন করছি। পক্ষান্তরে যদি আমরা এফ বিন্দুর কথা বলি, তাহলে আমরা দেখব আমরা কৃষি দ্রব্য উৎপাদন করছি OY1 পর্যন্ত পরিমাণ, আর শিল্প দ্রব্য উৎপাদন করছি OX1 পরিমাণ। সহজেই বোঝা যাচ্ছে এখানে OY পরিমাণ কৃষি দ্রব্যের পরিমাণ কম এবং শিল্প দ্রব্যের পরিমাণ OX1 অর্থাৎ শিল্প দ্রব্যের পরিমাণ বেশি। বন্ধুরা, এখানে দেশ তাদের সম্পদ অনুসারে, তাদের জনগণের চাহিদা অনুসারে সিদ্ধান্ত নিবে যে সে কোন দ্রব্য বেশি বা কোন দ্রব্য কম উৎপাদন করবে। যদি আমরা চিন্তা করি কারো কৃষি দ্রব্যের পরিমাণ বেশি দরকার, শিল্প দ্রব্যের পরিমাণ কম দরকার, তাহলে সে ই বিন্দুতে উৎপাদন করতে পারে, তাহলে তার উদ্দেশ্য পূরণ হবে। আবার যদি কেউ চিন্তা করে তার শিল্প দ্রব্যের পরিমাণ বেশি দরকার, কৃষি দ্রব্য পরিমাণ কম হলেও চলবে, তাহলে সে এ বিন্দু গ্রহণ করতে পারে। সে চাইলে এ বিন্দুতে শিল্প দ্রব্য বেশি উৎপাদন করবে এবং ওয়াই দ্রব্য বা কৃষি দ্রব্য কম উৎপাদন করবে। অর্থাৎ যার যা চাহিদা আছে সে অনুপাতে সে বিন্দুগুলো এখান থেকে নিতে পারবে। খুব সহজেই দেখতে পারো জি বিন্দু এমন একটা বিন্দু যেটা আসলে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে। এটিতে উৎপাদন করতে পারলে সবচাইতে ভালো হতো, কৃষিদ্রব্য বেশি পাওয়া যেত কিন্তু এবং শিল্পদ্রব্য বেশি পাওয়া যেত, কিন্তু সমস্যা একটাই, সম্পদের স্বল্পতা। সম্পদের স্বল্পতার কারণে এই রেখার বাইরে ডান দিকে বা উপরের দিকে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ এ বি এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতেই উৎপাদন আসলে কাম্য উৎপাদন নির্ধারণ করবে। সম্পদের সবগুলোই ব্যবহার হবে এবং যার যা যেমন প্রয়োজন কম বেশি করে বাছাই করে নিতে পারবে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম কি উৎপাদন করবে এবং কতটুকু উৎপাদন করবে এই সিদ্ধান্ত। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি এবং কতটুকু উৎপাদন করা হবে, এটি সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে তা আমরা আলোচনা করলাম। এরপর যেটি আলোচনা করব তা হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস। পরটা এখানে বাদ যাবে, অর্থাৎ কিভাবে উৎপাদন করা হবে। এটি অর্থনীতির দ্বিতীয় সমস্যা, প্রত্যেকটি সমাজ যেটি আসলে সম্মুখীন হয়। এটি এমন যে তুমি যে কোনো কিছুই তোমার যা প্রয়োজন ইচ্ছে মতো উৎপাদন করতে পারো না। তোমার যা সম্পদ রয়েছে সেটি কিভাবে ব্যবহার করবে বা তোমার সুবিধাজনক উপায়ে তুমি কিভাবে ব্যবহার করবে সেভাবে তোমার সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ তুমি কৃষি দ্রব্য বেশি উৎপাদন করো অথবা শিল্প দ্রব্য বেশি উৎপাদন করো, সেটি তোমার কোনভাবে উৎপাদন করলে সুবিধা, তোমার সম্পদ কোনটি বেশি আছে সেটি কাজে লাগিয়ে উৎপাদন করবে। তাহলে চলো একটা ছবির সাহায্যে আমরা দেখার চেষ্টা করি। এখানে আমরা উৎপাদন পদ্ধতি নির্বাচন নিয়ে আলোচনা করব। এই চিত্রে বলা হচ্ছে ভূমি অক্ষ ও এল, অর্থাৎ ভূমি অক্ষ দেখাচ্ছে শ্রমের পরিমাণ আর লম্ব অক্ষ কে বা পুঁজি দেখাচ্ছে, ওকে পরিমাণ পুঁজি, যে কোনো পরিমাণ পুঁজি এখানে নির্দেশ করা হচ্ছে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি একটা জিনিস উৎপাদন করতে দুটি জিনিস লাগে, এক হচ্ছে শ্রম, অর্থাৎ মানুষজন শ্রম দিয়ে উৎপাদন করবে, দ্বিতীয়ত হচ্ছে পুঁজি লাগবে, উৎপাদনের বীজ, সার, যন্ত্রাংশ ইত্যাদি এগুলো লাগবে। অর্থাৎ শ্রম এবং পুঁজি ব্যবহার করে জিনিসপত্র উৎপাদন করা হবে। তাহলে চলো আমরা কি উপায়ে উৎপাদন করতে হবে সেটি বোঝার আগে দুটি জিনিস বুঝি। তা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন এবং মূলধন নিবিড় উৎপাদন। শ্রমনিবিড় উৎপাদন হচ্ছে লেবার ইন্টেন্সিভ মেথড। অর্থাৎ ধরো কোনো দেশের জনসংখ্যা অনেক বেশি কিন্তু তাদের সেই তুলনায় সম্পদ কম, তাদের খনিজ সম্পদ কম বা অন্যান্য সম্পদ কম, অর্থাৎ
এক কথায় যাদের শ্রমের পরিমাণটা বেশি কিন্তু পুঁজির পরিমাণটা কম, এরকম যদি একটি দেশ হয়, যেটি সাধারণত অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, আমরা বাংলাদেশকেও চিন্তা করতে পারি বা আফ্রিকান কোনো দেশ চিন্তা করতে পারি, এমনকি ভারতও এগুলোর মধ্যে পড়ে, যে তাদের আহ জনসংখ্যা বেশি, শ্রমের পরিমাণ বেশি, কিন্তু পুঁজি সে তুলনায় কম। তাদের তাহলে কি করা উচিত? বেশি শ্রম এবং কম পুঁজি ব্যবহার করে উৎপাদনের একটা পদ্ধতি তাদের আবিষ্কার করা দরকার। এটাকেই বলা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি, অর্থাৎ শ্রম যেখানে বেশি প্রাধান্য পাচ্ছে। তাহলে উল্টোটা অবশ্যই তোমরা বুঝে গেছো, পুঁজি নিবিড় বা মূলধন নিবিড় যেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড, সেটাতে যে দেশগুলোতে মূলধনের পরিমাণ অনেক বেশি কিন্তু তুলনামূলক শ্রম কম, অর্থাৎ জনসংখ্যা কম, তারা দেখে যে তাদের জন্য মূলধন বেশি ব্যবহার করা সুবিধাজনক, কম শ্রমিক নিয়োগ করে। সুতরাং তারা বড় বড় মেশিন, বড় বড় উৎপাদন পদ্ধতি যেগুলো অটোমেটেড, যেগুলো মানুষের নিয়ন্ত্রণ দূর থেকে করলে চলে, অথবা অল্প মানুষই বেশি মেশিন নিয়ন্ত্রণ করতে পারে, তারা সেই পদ্ধতিগুলো অবলম্বন করে। এটা কি বলা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি। বিভিন্ন দেশ তোমরা বুঝতে পারো, আমেরিকা, ইউএসএ যেটাকে বলি আমরা, ইউকে, জার্মানি, অস্ট্রেলিয়া ইত্যাদি বিভিন্ন দেশ, যাদের জনসংখ্যার তুলনায় বা জনসংখ্যা পরিমাণ কম কিন্তু সে তুলনায় মূলধন অনেক বেশি, তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে। অর্থাৎ তাহলে বুঝতে পারছো আমরা কি উপায় উৎপাদন করা হবে এটি নির্ধারণ করব আমার নিজের দেশের বা নিজের সমাজের বা নিজের পরিবারের মধ্যে কোন সম্পদটা বেশি আছে, উৎপাদনের উপকরণের মধ্যে পুঁজি এবং শ্রমের মধ্যে কোনটি বেশি আছে, সেটি ব্যবহার করে উৎপাদন করব। এখন যদি আমি চিন্তা করি এ বিন্দুটাকে, তার আগে বলে নেই কিউ হচ্ছে একটা হচ্ছে সম উৎপাদন রেখা, এটা অন্য একটা, এটা কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা বলে তোমরা ভুল করবে না, এটির ধরন আলাদা, তোমরা দেখলেই বুঝতে পারবে আগের ছবির সাথে। এটি কিউ নট বা কিউ জিরো, এই রেখাকে বলা হয় সম উৎপাদন রেখা, অর্থাৎ এই রেখার সব বিন্দুতে উৎপাদন সমান, কিন্তু এখানে উৎপাদনের উপকরণের কম বেশি আছে, একটাতে এক জায়গায় একটা উপকরণ বেশি আছে, আরেক জায়গায় আরেকটা উৎপাদনের উপকরণ বেশি আছে, কিন্তু উৎপাদনের পরিমাণ তা সমান নির্দেশ করছে। ধরো এই বিন্দুতে ইউএসএ উৎপাদন করবে, কেন? সে দেখবে এই বিন্দু কি বলছে, লেবারের পরিমাণ ওএল 1 পরিমাণ, আর পুঁজি বা ক্যাপিটালের পরিমাণ ওকে 1 পরিমাণ, অর্থাৎ দেখাই যাচ্ছে আহ শ্রমিকের পরিমাণ কম কিন্তু পুঁজির পরিমাণ বেশি, অর্থাৎ তারা ক্যাপিটাল ইন্টেন্সিভ বা মূলধন নিবিড় পদ্ধতি গ্রহণ করেছে। অর্থাৎ তারা একই পরিমাণ, ধরো 100 মণ ধান উৎপাদন করছে, কিন্তু সেখানে লেবার লাগিয়েছে কম কিন্তু পুঁজির ব্যবহার করেছে বেশি। অন্যদিকে বি বিন্দু ধরো বাংলাদেশ গ্রহণ করবে, কারণ দেখা যাচ্ছে বি বিন্দুতে লেবার পরিমাণ OL2 পরিমাণ যা অনেক বেশি, সে তুলনায় পুঁজি OK2 পরিমাণ যেটা অনেক কম, সুতরাং তারা শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি গ্রহণ করবে। এখানে শ্রমিকের পরিমাণ বেশি ব্যবহার করা হচ্ছে কিন্তু মূলধনের পরিমাণ কম ব্যবহার করা হচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যার যেটি প্রয়োজন একই পরিমাণ উৎপাদন হবে, কিন্তু তারা এখানকার যে কোনো একটা বিন্দু নিয়ে তারা নির্দেশ করবে যে পুঁজি নিবিড় উৎপাদনে যাবে না শ্রমনিবিড় বা শ্রমিক বেশি লাগিয়ে উৎপাদন করবে সেটি গ্রহণ করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটিও একটা সমস্যা, এবং এই সমস্যা প্রত্যেকটি দেশকে তার নিজের সম্পদ কি আছে সেটি মূল্যায়ন করে বা কতটুকু আছে সেটির ধারণা নিয়েই এই সমস্যার সমাধান করতে হয় বা উত্তর খুঁজতে হয়। এরপর আমরা তৃতীয় সমস্যা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, ফর হুম টু প্রডিউস। এখানে একটি ফর হবে, অর্থাৎ কার জন্য উৎপাদন করা হবে। প্রথম দুটি সমস্যা ছিল কি এবং কতটুকু উৎপাদন করা হবে এবং কিভাবে উৎপাদন করা হবে। এখন এখন বলা হচ্ছে যে কার জন্য উৎপাদন করা হবে, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা সমস্যা। অর্থাৎ দেশের মানুষের কোনটি বেশি দরকার সেটিও মাথায় রাখতে হবে।
অথবা দেশের কোন ধরনের মানুষ বেশি আছে, কোন জিনিস বেশি চাহিদা করে এবং কোন জিনিস কম চাহিদা করে, সেই বিষয়গুলো মাথায় রেখে উৎপাদন করে যেতে হবে। ছবির সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ভূমি অক্ষে ধনিক শ্রেণীর দ্রব্য দেখানো হচ্ছে, সাধারণ একটা উদাহরণ, এবং লম্ব অক্ষে গরিব শ্রেণীর দ্রব্য দেখানো হচ্ছে। অর্থাৎ কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ ধনীর জন্য না গরিবের জন্য, কাদের জন্য বেশি করে উৎপাদন করা হবে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে এখন। যদি একটি দেশ অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী হয় এবং বেশিরভাগ মানুষই অর্থনৈতিকভাবে ধনী হয়ে থাকে বা সচ্ছল হয়ে থাকে, তাহলে সেই দেশের মানুষের বেশিরভাগ চাহিদা হবে ধনিক শ্রেণীর দ্রব্যের। উল্টো দিকে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশ বা অনুন্নত যদি দেশ হয়ে থাকে, তাহলে তাদের দেশে বেশিরভাগ মানুষ হবে গরিব, যাদের আহ, আয়ের পরিমাণ খুবই স্বল্প এবং তারা একটু কম দামে জিনিসপত্রই বেশি চাহিদা করে। এই সমস্ত দেশে গরিব শ্রেণীর দ্রব্য বেশি দরকার হয়। সুতরাং এটিও একটা উৎপাদন সম্ভাবনা রেখার মতোই রেখা, যেটি দিয়ে আমরা এই বিষয়টিও ব্যাখ্যা করতে পারছি। দেখো, যদি পি বিন্দু নেওয়া হয়, তাহলে ও ওয়াই 1 বলছে গরিব শ্রেণীর জন্য বেশি উৎপাদন করা হচ্ছে এই দেশটিতে, যদি কোনো দেশ পি বিন্দু গ্রহণ করে। আর তাদের জন্য, অর্থাৎ তাদের ধনীদের জন্য উৎপাদন করা হচ্ছে OX1 পরিমাণ, অর্থাৎ তুলনামূলক গরিব শ্রেণীর দ্রব্য বেশি হচ্ছে উৎপাদন। অন্যদিকে আর বিন্দু যদি কোনো দেশ নেয়, অর্থাৎ ধনী যেসব দেশ, তারা হয়তো আর বিন্দুই গ্রহণ করবে, যেখানে দেখাচ্ছে ধনিক শ্রেণী দ্রব্য OX2 পরিমাণ, কিন্তু গরিব শ্রেণী দ্রব্য OY2 পরিমাণ, অর্থাৎ ধনিক শ্রেণীর দ্রব্য বেশি, গরিব শ্রেণীর দ্রব্য কম। এটি তাদের জন্যও ঠিক আছে। সুতরাং প্রত্যেকটি দেশ তাদের মানুষের চাহিদা এবং কোন দ্রব্য বেশি প্রয়োজন সেটি নির্ধারণ করেই এই বিন্দুগুলো গ্রহণ করবে। যে কোনো বিন্দু হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। অর্থাৎ কার জন্য উৎপাদন করা হবে এটি সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সব জিনিস উৎপাদন শুধু গরিবদের জন্য করি, অর্থাৎ বলি যে আমাদের কোনো গাড়ি উৎপাদন হবে না, কোনো এসি উৎপাদন হবে না, সব কিছু ধান উৎপাদন হবে, ধরো এ বিন্দুতে ধান উৎপাদন হবে, চাল উৎপাদন হবে, গম উৎপাদন হবে, আর কিছু হবে না, বা গরিবদের জন্য শুধু কাপড় উৎপাদন হবে, গরিবরা যেগুলো পরে, ধনীদের যেই কাপড়গুলো চাহিদা আছে সেগুলো উৎপাদন হবে না। অর্থাৎ সবকিছু যদি গরিব শ্রেণীর জন্য উৎপাদন করা হয়, ধরো এই বিন্দু যেটি বোঝাচ্ছে সব দ্রব্য উৎপাদন হচ্ছে গরিবদের জন্য, ধনী শ্রেণী কোনো দ্রব্য উৎপাদন নেই, তাহলেও যেমন ধনী শ্রেণী এই দেশে বাস করতে পারবে না বা তারা এটাতে রাজি হবে না, ঠিক, বা এটা সঠিক সিদ্ধান্ত হলো না। ঠিক বি বিন্দুতে শুধু ধনী শ্রেণীর দ্রব্য উৎপাদন হবে, কোনো গরিব জিনিস উৎপাদন হবে না, তাহলে গরিবরা তো না খেয়ে মারা যাবে, সেটিও আসলে কাম্য নয়। অর্থাৎ প্রত্যেকটি দেশ চিন্তা করে যে সবার জন্য কিছু উৎপাদন করা হবে, কিন্তু কোনটি বেশি দরকার সেটি তারা উৎপাদন করবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটিও একটি অন্যতম সমস্যা যে কার জন্য উৎপাদন করা হবে। প্রত্যেকটি দেশ বা প্রত্যেকটি পরিবারকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সংক্ষেপে আরো কিছু অন্যান্য অর্থনৈতিক সমস্যা রয়েছে, যেগুলো আমরা এভাবে বলবো: দক্ষ উৎপাদন ও বন্টন ব্যবস্থার সমস্যা। প্রত্যেকটি দেশেই এই সমস্যাগুলোই তারা সম্মুখীন হয়ে থাকে, যে উৎপাদন ব্যবস্থার দক্ষতা অর্জন করা এবং কিভাবে বন্টনে দক্ষতা অর্জন করা যায় সেই সমস্যা তারা পড়ে এবং তারা চেষ্টা করে এই সমস্যার সমাধানে। দ্রব্য ও সেবার উৎপাদন ক্ষমতা বাড়ানোর কৌশল নির্ণয়ে সমস্যা হয়। উৎপাদন ক্ষমতা তো এক জায়গায় স্থির রাখতে কেউই চায় না, সবাই চায় আমার যা আছে তাই নিয়ে কিভাবে যত বেশি পারি উৎপাদন করে নিব। এই কৌশল নির্ণয়টাও অনেক আহ গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এটিও সমাধানের চেষ্টা বিভিন্ন গবেষণার মাধ্যমে করা হয়ে থাকে। সমাজে বিদ্যমান সম্পদসমূহের পূর্ণ ব্যবহারের উপায় নির্ধারণেও অনেক সমস্যা হয়। অর্থাৎ আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখেছি, উৎপাদন সম্ভাবনা রেখার উপরে উৎপাদন করার অর্থ হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার, পুঁজি, শ্রম, মূলধন, এগুলোর পূর্ণ ব্যবহার। কিন্তু সমাজে সব জিনিসের এত সহজেই পূর্ণ ব্যবহার করা সম্ভব হয় না। যেমন ধরো, আমাদের দেশে
জনসংখ্যা অনেক বেশি, বেকার সমস্যা প্রকট। বেকার সমস্যা প্রকট অর্থই হচ্ছে আমরা আমাদের শ্রম শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে পারছি না। তারা অনেকেই বেকার বা অপচয়, বেকার বসে আছে বা তাদের শ্রমটা অপচয় হচ্ছে। এটাও গুরুত্বপূর্ণ সমস্যা। সম্পদের পূর্ণ ব্যবহার কিভাবে করা যেতে পারে সেই উপায় নির্ধারণ করা। আরো যে সমস্যা আছে, সমাজের অর্থের ক্রয় ক্ষমতা ও সঞ্চয় বাড়ানোর উপায় নির্ধারণের সমস্যা। তোমরা দেখবে দিন দিন অর্থের ক্রয় ক্ষমতা কমেই যাচ্ছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তোমরা সামনে পড়বে যে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায় যখন জিনিসপত্রের দাম বা বাজারে দাম স্তর বেড়ে যায়। তো এটা অনেক বড় একটা সমস্যা, যাকে বলা হয় মুদ্রাস্ফীতি। সাথে সাথে সঞ্চয় কিভাবে বাড়ানো যায়? সঞ্চয় না বাড়লে বিনিয়োগ হবে না, আর বিনিয়োগ না হলে জিনিসপত্রের উৎপাদনও বাড়বে না। এটিও কিভাবে বাড়ানো যায় এই উপায়টা নির্ধারণ করাটাও অন্যতম একটা সমস্যা। অর্থাৎ আগের তিনটি সমস্যার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলোরও সমাধান একটা দেশকে করতে হয়, এবং এই সমাধান করার জন্যই অর্থনীতির জ্ঞান দরকার, এবং অর্থনীতিতে আহ বিভিন্ন কৌশল বের করার উপায় চেষ্টা করা হয়। বন্ধুরা, আজ তাহলে আমরা এটুকুই আলোচনায় যা দেখলাম, আশা করি তোমরা তোমাদের সাধ্যমতো শুনেছো এবং বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সেগুলো সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ। মনোযোগ সহকারে তোমাদের ক্লাস তোমরা শুনেছো এজন্য। আল্লাহ হাফেজ।